আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায় ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ, পূর্ণাঙ্গ রায় দেখি রিভিউ করবে আসামি পক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি পক্ষ রিভিউ আবেদন না করলে দণ্ড কার্যকরে দেরি করা হবে না বললেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা বললেন প্রধানমন্ত্রী। এবং দেরিতে হলেও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ। বিজিবি বলছে এতে সীমান্ত রক্ষা সহ কমবে মাদক পাচার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সজল মিত্র রিচার্ড। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলবদর কমান্ডার মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে রিভিউ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর কাশেমের আইনজীবী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাশেম আলী এই অঞ্চলের আলবদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাশেম আলীর বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আরও 8টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 2014 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। 3টি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। এই মীর কাশেম আলী, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। আপিলের রায়ের পর রিভিউ আবেদন এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন কাশেম আলী। আসামি পক্ষের আইনজীবী বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এদিকে আইনমন্ত্রী বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ না করলে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। তারা যদি রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। আর তারা যদি রিভিউ পিটিশন দাখিল করে তাহলে পরে রিভিউ পিটিশনের শুনানির শেষে যে রায় হয় সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। 2013 সালে 14টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন এবং আসামি পক্ষে সাক্ষ্য দেন 3 জন। 2014 সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। আর বুধবার দেয়া হলো আপিলের রায়। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা সমালোচনা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আপিলে তার সর্বোচ্চ সাজা বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো, আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিল করেন তারা। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান। এর আগে আলবদর নেতা মীর কাশেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে তারা চারদিক মুখর করে রাখেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহালের খবর পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েন মঞ্চের কর্মীরা। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কুখ্যাত রাজাকারের আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছি। নতুন করে কোনো ষড়যন্ত্র করবার সুযোগ না দিয়ে অবিলম্বে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি।
এদিকে চট্টগ্রামেও আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। নগরীর চেরাক পাহাড় এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করেন মঞ্চের কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। এ সময় রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। এই রায়ের মধ্য দিয়ে জাতি ন্যায় বিচার পেয়েছে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই মীর কাসেম আলীর হাতে যারা নির্যাতিত হয়েছিল, যারা নিহত হয়েছিল, তাদের আত্মশান্তি পাবে। আমরা আশা করব অনতিবিলম্বে এই রায় সালাউদ্দিন কাদেরের রায় যেমনি কার্যকারী হয়েছে, তার রায়ও তেমনি ভাবে কার্যকারী করে ওই মুক্তিযোদ্ধাদের যারা নেই আজকে আমাদের মাঝে, তাদের আত্মা শান্তি পাবে। দীর্ঘদিন আমরা এই বিচারের পক্ষে মিলে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আন্তরিকভাবে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মীর কাসেমের ফাঁসি হওয়াতে আমরা চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। এদিকে বিশিষ্ট জনেরা বলেছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তারা মীর কাসেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো। অনতি বিলম্বে এ রায় কার্যকরী করা হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের দাবি। আমরা 24টা মামলায় প্রতিটাতে সফলতা পেয়েছি ট্রাইং কোর্টে। এখানে 4টি মামলা কার্যকর হয়েছে। তারপরে এর থেকে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ গত কয়েকদিনে এই রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষও। শিগগিরই এই রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তারা। আজকে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রয়েছে, আমরা মানিকগঞ্জবাসী আনন্দিত। মুক্তিযোদ্ধারা বিশেষ করে আমরা খুব খুশি। এই রায়ের মাধ্যমে বাংলাদেশ আরেকটি বিচার ঘোষণা করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। আমি আশা করি অতি দ্রুত এই রায় কার্যকর হবে। শুধু বহাল রাখলে হবে না, দ্রুত কার্যকরিতা চাই আমরা। পরবর্তী প্রজন্ম এটা দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে সত্যিকারের বিচার হয়। এর সাথে যত রাজাকারের আছে তাদের আমরা ফাঁসি চাই এবং এদেরকে নির্মূল করতে চাই। আমি আশা করব অচিরেই যেন এই রায় কার্যকরী হয়। মীর কাসেম আলীর রায় হওয়াতে বাংলাদেশ আরেকটি কলঙ্কের হাত থেকে মুক্তি পেয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিলের ডিভিশনে বহাল থাকায় আমি আনন্দ প্রকাশ করছি। মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে তা এই রায়ের উপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাসেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান এই নেতা। এরাই প্রত্যাশিত রায়, বাংলাদেশ আওয়ামী লীগের রায় সন্তুষ্ট প্রকাশ করেছে। তার ব্যবসায়িক যে সমস্ত কর্মকাণ্ড ছিল বা তার সম্পত্তি কীভাবে এসেছে, এটা তো অবশ্যই এটা দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এগুলো তো খতিয়ে দেখবেই। তবে আমরা আশা করি যে অহেতুক স্বাধীন বিচার ব্যবস্থাকে বিতর্ক করার জন্য বা বিতর্কিত করা হোক এরকম কোনো কথাবার্তা এগুলো না বলাই। বিচারাধীন বিষয় এবং বিচার বিভাগ নিয়ে মন্তব্যের বিষয়ে 15ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের বক্তব্যের বিষয়ে 14 মার্চের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে কথা না বলাই ভালো। অন্যদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদালতের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আফজাল হোসেনের রিপোর্ট।
গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে মামলা থেকে প্রধান বিচারপতি এস.কে সিনহাকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠন এবং আপিল পুনর্শুনানির দাবি তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর এমন বক্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়। মঙ্গলবার সকালে আলবদর নেতা মীর কাশেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ দুই মন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় আদালত বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন এবং সশরীরে তাদের 15 মার্চে আদালতে হাজির হতে বলেছেন। এ বিষয়ে সচিবালয় আইনমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে এমন মন্তব্য সমীচীন নয়। যখন আদালতে কোনো ব্যাপার তাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা সেটাকেই বলি সাবজুডিস। এই সব সাবজুডিস ম্যাটারে কারো কোনো বক্তব্য দেওয়াটা ঠিক না। এদিকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের এ রুলের জবাব দেবেন তিনি। বক্তব্যটা ছিল আমার নিজস্ব বক্তব্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বিচার প্রার্থী মানুষ হিসেবে। আদালত আমাকে রুল নিষেধ জারি করেছেন, আমি ইনশাআল্লাহ তার আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি তার জবাব দেব। তবে আমি যেহেতু আজকে মালয়েশিয়া যাচ্ছি এফও এর একটা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য 15-16 তারিখ হয়তো দেশে ফিরবো, 16 কি 17 তারিখ আমি ইনশাআল্লাহ আদালতের কাছে একটা সময় চাইবো, স্বাভাবিক একটা সময় চাইবো, আমি জবাব দেব, অবশ্যই জবাব দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। নেত্রকোনায় 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, জড়িত থাকার অভিযোগে এক যুবক আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী নারী সমাজের উদ্দেশ্যে বলেছেন, অন্যের মুখাপেক্ষী হয়ে নয়, নারীদের নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। পৃথিবীতে সুন্দর আর কল্যাণকর যা কিছু, সেখানে পুরুষের পাশাপাশি অবদান রয়েছে নারীরও। তাই নারীকে অবহেলা করলে সে সমাজ এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নারীর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে প্রতিবন্ধকতা ছিল, ধর্মীয় গোঁড়ামি ছিল, তারপরও সরকারের প্রচেষ্টা ছিল নারীর সমান অধিকার নিশ্চিত করার। আর এই কারণেই বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে আপন মহিমায়। আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেয় না, বরং করুণা করে। আর করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজে নিজের মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে, নিজের কর্মের মধ্য দিয়ে, আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন একজন নারী, ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধে প্রথম শহীদও একজন নারী। তাই ধর্মের নামে নারীকে ঘরে বন্দী করে রাখাকে কুপমণ্ডুকতার সঙ্গে তুলনা করেন তিনি। ধর্মের নাম নিয়ে কখনো কাউকে পিছনে ঠেলে দেওয়া বা কুপমণ্ডুকতায় ফেলে দেওয়ার সেই সুযোগ নেই। ইসলাম ধর্মই নারীদেরকে সমাজে সুযোগ দিয়েছেন। স্বামীর সম্পদে যেমন তাদের অধিকার, পিতার সম্পদেও অধিকার, এই সম্পদের অধিকার একমাত্র ইসলাম ধর্মেই দেওয়া আছে, অন্য কোনো ধর্মে কিন্তু নাই। আপনারা সেটা দেখবেন। কাজে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমাদের ঘাবড়াবার কিছু নেই। শেখ হাসিনা বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা বাস্তবায়ন করতে পুরুষের সঙ্গে সমান অংশগ্রহণ প্রয়োজন নারীর। ইসলাম ধর্মের জন্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নারীর সম অধিকার অর্জনে দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত থাকলেও নারী উন্নয়নের পথে আজও রয়ে গেছে অন্তহীন বাধা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় উঠে এসেছে, বিবাহিক জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন 1/3 নারী। নারী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সমাজে নারী ও পুরুষের অসমতা আর নিরাপত্তাহীনতাই নারীর প্রতি সহিংসতা বাড়ার প্রধান কারণ। তাহসিনা জেসির রিপোর্ট।
রাজনীতি, অর্থনীতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। তাদেরই একজন প্রতিনিধি ডাক্তার নাজমা বেগম। বাংলাদেশ ও বিশ্বের সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এরকম অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও বাংলাদেশে নারীর ক্ষমতায়নে 40 বছরেও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য। এখনো ঘরে ও ঘরের বাইরে সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় দেখা গেছে, বিবাহিত জীবনের কোনো না কোনো সময় 87% নারী নির্যাতনের শিকার হয়েছেন। ভূসম্পত্তির উপর নারীর সম অধিকার ও নিয়ন্ত্রণের বিষয়টিও এখন পর্যন্ত রয়ে গেছে আড়ালে। সমাজ বিশ্লেষকরা বলছেন, এখনো বাংলাদেশের অধিকাংশ নারী আটকে আছেন ধর্মীয় কুসংস্কার আর পুরুষতান্ত্রিকতার বেড়াজালে। যারা নির্যাতনের শিকার, তাদের যে মানসিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আমরা খুবই কম আলোচনা করি। পুরুষতান্ত্রিক মনোভাবটা কিন্তু এটা প্রথমেই পরিবার থেকে শুরু হচ্ছে। পরিবারে স্বামী স্ত্রীর সমান অধিকারটা, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো, একটা মেয়ে শিশুর সম্মানটা যদি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৈষম্য আমাদের শেষ হবে না। তাদের মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন আদালতে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা। শুধু আইন থাকলে হবে না, আইনের প্রয়োগের জন্য যে কাঠামো, ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে না পারলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয় বলেও মনে করেন তারা। নারীর অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন সরকার, কিন্তু সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক পরিমণ্ডলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব না হলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা যাবে না। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে সাইলেন্ট কিলার দলের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস ছিনতাইয়ের জন্য একটি চক্র অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাইলেন্ট কিলার দলের সদস্য মোহাম্মদ রুবেল ওরফে ফারহান, কামরুল হাসান ও ইকবার আলমকে আটক করে পুলিশ। এ সময় ছুরি সহ হত্যায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মূলত যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারে উঠে রশি পেঁচিয়ে চালককে হত্যার পর যানবাহনগুলো ছিনতাই করে থাকে এই চক্রটি। তাদের কাছ থেকে 2টা রশি, 1 বোতলে এই চেতনানাশক ওষুধ, একটা ছুরি এবং একটা রুমাল সহ তাদের আমরা আটক করি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা একটা সিএনজি ছিনতাইয়ের জন্য, যাত্রী বেশি হয়ে ছিনতাই করবে, এই জন্য এই এলাকায় অপেক্ষা করতেছিল। নরসিংদীতে চুরি হওয়া একটি মাইক্রোবাস ও 8টি মোটরসাইকেল সহ গাড়ি চোর চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম জানান, গত কয়েকদিন অভিযান চালিয়ে নরসিংদী ও পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে জুয়েল মিয়া, রাব্বি, হৃদয় ও শাহিন সরকার নামে চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি মাইক্রোবাস ও 8টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। রাব্বি যে আছে সে স্বীকারোক্তি করেছে, এক এলাকায় চুরি করে এবং আরেক এলাকায় গিয়ে এটা বিক্রি করে। আরো বেশ কয়েকজন আছে, এই 4 জনকে আমরা ধরতে পারছি, তবে আমি পুরো গ্যাংটাকে আমরা ধরবো। মাগুরায় মানহানির মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। 19 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন। বেলা 12টার দিকে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মাহফুজ আনাম। 18 ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ মাহফুজ আনামের বিরুদ্ধে 50,000 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন। বাংলা সময় আরো থাকছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে প্রচারণা এখন তুঙ্গে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। নেত্রকোনায় 9 বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিত্তরঞ্জন সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার 9 বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী চিত্তরঞ্জন। পরে শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা মোহনগঞ্জ থানায় চিত্তরঞ্জনকে আসামি করে একটি মামলা করেন। পরে গতকাল ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 9 বছরের একটা নারী শিশু, সে একজন দুর্বৃত্তের দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার মা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ সাথে সাথেই অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামিকে অ্যারেস্ট করেছে। আসামি এখন জেল হাজতে আছে, আর মেয়েটি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। মেডিকেল রিপোর্ট পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নেত্রকোনায় পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার বিজিবির চাকরিচ্যুত সদস্য আমিনুল ইসলাম মাসুমকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর কবির শিপন এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহনুরে আলম আসামি আমিনুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ফটিকা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে বিজিবির চাকরিচ্যুত সদস্য আমিনুল ইসলাম মাসুম ছবি তুলতে আসা কিশোরীদের নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিল। গত 14 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে 1 মার্চ জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। গাইবান্ধায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে তালহা নামে 3য় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুপুরে পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী জানায়, স্থানীয় ফুটানির বাজার থেকে দুপুরে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল তালহা। পথে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিল একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ তাদের হাত থেকে ফসকে খুঁটিটি তালহার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যায় সে। এর পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকেরা পালিয়ে যায়। এতে বিক্ষুব্ধ হয়ে খুঁটি বহনকারী ট্রলিতে ভাঙচুর চালায় এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পোলটা 3-4 জন মিলে উঠানে ধরছিল। পরে না সামলাতে পেরে আমার ভাতিজাকে আর উপর ফেলা দিছে এবং ভাতিজা আমার সঙ্গে সঙ্গে স্পটে মারা গেছে। তা আমরা এর বিচার চাই। অবহেলাজনিত কারণেই এই চাপা পড়া বাচ্চাটা মারা গেছে। তা তদন্ত অব্যাহত আছে, সম্পূর্ণ তদন্ত শেষ না পর্যন্ত বলা যাবে না। মৌলভীবাজারে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ভোরে শহরের কলিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আইনজীবী আজিজুর রব চৌধুরীর বাসায় হানা দেয় একদল ডাকাত। এ সময় বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বরগুনায় একটি বাজারে আগুন লেগে 12টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গত রাত 2টার দিকে বেতাগী উপজেলার চাঁদখালী বাজারের একটি টেইলারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে 3টি কাপড়ের দোকান, 2টি টিনের দোকান এবং 7টি মুদি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে নুরুদ্দিন নামে একজন আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমার ঘরে অর্ধেক পুরিয়া গেছে, তারপর আমি ওখানে আর তাড়াইতে পারিনি, কিছু বাইর করতে মালামাল পারি নাই। ক্যাম্পের ভিতর থেকে পুষ্করি পাইপ লাগাইছে, তারপরে মোটামুটি ওরা কন্ট্রোল করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচন শেষ হবে 4 জুন। নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 22 মার্চ। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট।
প্রথম দফার নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা জোরে সোরে শুরু করেছেন প্রার্থীরা। 22 মার্চ সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 3 মার্চ প্রতীক বরাদ্দ পাওয়ার পরই সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। প্রতীক যাই হোক না কেন প্রার্থী দেখেই ভোট দিতে চান ভোটাররা। যে কাজ করতে পারবো, যে ভালো আমরা চাই, আমরা তারে আমরা যোগ্য মনে করি আমরা ভোট দিব। ভালো এবং সৎ মানুষ যদি আসে তাহলে তো ইউনিয়নবাসীর উপকার হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। বিএনপি প্রার্থীরা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আর স্বতন্ত্র প্রার্থী মনে করেন তৃণমূলের নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাই প্রধান। উন্নয়ন এবং এই ইউনিয়নকে শান্তির রাখতে মানুষজন নৌকা প্রতীকে ভোট দিবে। অবশ্যই আমি মনে করি দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিগত মানুষকেই বেশি প্রাধান্য দেবে। আইন শৃঙ্খলা শক্ত হয়ে দেওয়া, পুলিশের সাথে পুলিশকে শক্ত হয়ে দেওয়া, তাইলে আমার মনে হয় ভালোই হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী নির্বাচন কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা জানালেন আইন শৃঙ্খলা রক্ষায় নানা ব্যবস্থা নেওয়ার কথা। সিলেটের নির্বাচনে কোনো সমস্যা হবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অফিস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের সহায়তা আমাদের পুলিশ বাহিনী থাকবে তাদের সহায়তা করার জন্য। 31 মার্চ কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, 23 এপ্রিল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ, 7 মে গোলাপগঞ্জ, 28 মে বিয়ানীবাজার, বালাগঞ্জ, উসমানীনগর ও বিশ্বনাথ এবং 4 জুন দক্ষিণ সুরমা উপজেলার 84 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোর ভোটার সংখ্যা 15.5 লাখ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বরগুনার পাথরঘাটা উপজেলার 7টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুর 12টার দিকে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, প্রচারণা শুরুর দিন থেকেই আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা তাদের বাধা দিচ্ছেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থীদের নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এর আগে সকাল 10টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন তারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বাগেরহাটের 9টি উপজেলার 74টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 34 জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী না থাকায় নির্বাচনী আমেজ কিছুটা হলে কমে গেলেও সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেক ভোটার চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে বেছে নিতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বাগেরহাট সদর, মোল্লারহাট, শরণখোলা, মংলা ও রামপাল সহ 9টি উপজেলার 74টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত 34 জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। সাঁত্রিশতম বিসিএস মৎস্য ক্যাডারে উপসহকারী পরিচালক পদে প্রাণীবিদ্যাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চট্টগ্রাম ও যশোরে মানববন্ধন করেছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা পিএসসির সমালোচনা করে বলেন, যাদের মৎস্য চাষ সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে মৎস্য ক্যাডারে উপপরিচালক পদে নিয়োগ দেয়া অযৌক্তিক। এদিকে একই ঘটনার প্রতিবাদে দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় তারা জানান, দেশের অর্থনীতিতে ফিশারিজ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে প্রাণীবিদ্যার শিক্ষার্থীদের সুযোগ দিলে এই খাতটি ক্ষতিগ্রস্ত হবে। মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের কোনো বেড়া নেই সীমান্ত সড়কও। বিপরীতে মিয়ানমারের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া ও সড়ক। দেরিতে হলেও এবার বাংলাদেশও কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিজিবি বলছে, এটা হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে এক্স রিপোর্ট।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার, যার মধ্যে 55 কিলোমিটার নদীপথ আর বাকি 216 কিলোমিটার স্থল সীমান্ত। এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে সড়ক ও কাঁটাতারের বেড়া। ফলে মিয়ানমারের সীমান্ত সুরক্ষিত হলেও বাংলাদেশের সীমান্ত অনেকটা অরক্ষিত। এতে বিজিবির পক্ষে কাঁটাতারের বেড়া নির্মাণ ও সড়কের দাবি ছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে আমাদের বিভিন্ন রকমের লাভ হবে। সরকারের সর্বোচ্চ মহল থেকে এটার সবুজ সংকেত পাওয়া গেছে এবং এই বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে এটার খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে টেন্ডার হয়ে এটার কাজ শুরু হয়ে যাবে। স্থানীয়দের দাবি এটা হলে বাংলাদেশ নানাভাবে লাভবান হবে। এজন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা দরকার বলে মনে করেন তারা। মিয়ানমার থেকে অবাধে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকে পড়ছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্তটি অরক্ষিত থাকার কারণে। কাঁটাতারের বেড়াটা না থাকার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশটা রোধ করাটাও আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক, অস্ত্র এবং অন্যান্য অবৈধ জিনিসপত্র বাংলাদেশে সহজে ঢুকে পড়ছে। সীমান্তে যাতে দ্রুত সড়ক নির্মাণটা হয় এবং কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের সীমান্তটা নিরাপত্তা করা যায়। বিজিবি কর্মকর্তা জানালেন, সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব। কাঁটাতারের বেড়াটা আমাদের সক্ষমতাটাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যে সমস্ত জায়গায় ওপেনিং থাকবে, বিশেষ করে খাল এলাকাগুলা, ওই সমস্ত জায়গায় শুধু আমাদের একটা পোস্ট থাকলেই আমরা মোটামুটি ভাবে এটা আমরা গার্ড করতে সক্ষম হব। সেক্ষেত্রে চোরাচালান, মাদকদ্রব্য, এগুলো অবাধে চলাচল এগুলো বন্ধ হয়ে যাবে। মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 47টি ভিওপি, 12টি বর্ডার সেফটি পোস্ট, 8টি চেকপোস্ট ও 4টি স্পেশাল ক্যাম্প রয়েছে। এছাড়া রয়েছে শতাধিক ডিউটি পোস্ট। সময় সংবাদ, কক্সবাজার। আবারও নারী দিবসের খবর। অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান প্রতিবাদে সারা দেশে নানা আয়োজনে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। এদিকে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। সকালে দিনাজপুরে শিল্পকলা একাডেমি থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া রাত 12:01 শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে আধার ভাঙার শপথ করে পল্লীশ্রী নামের একটি সংগঠন। এছাড়া রংপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। পারিশ্রমিক সহ নানা বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন নওগাঁর চাতালে কাজ করা নারী শ্রমিকরা। জেলায় 1200 চাতালে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 40,000 নারী শ্রমিক। ধান শুকনো, মাড়াই, ঝাড়াই সহ নানা কাজ করে যে পারিশ্রমিক পান তাই দিয়ে কোনো মতে দিন চলে তাদের। তবে বেশিরভাগ চাতালে পুরুষদের জন্য নির্ধারিত পারিশ্রমিক থাকলেও সমান কাজ করে শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে হাজিরা ভিত্তিক নামমাত্র পারিশ্রমিক দিয়েই নারীদের কাজ করিয়ে নিচ্ছেন চাতাল মালিকরা। অন্যদিকে জেলার বেশ কিছু চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেকে। এসব মহিলাদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, নারীদের অধিকার নিশ্চিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা পয়সা নাই, হাঁস মুরগি পালা পারি না, জায়গা ঠিক নাই, তো কোনোভাবে করে এখন খাওয়া লাগে। সরকারও নেই হাতে দিন দেখতে। আর গরিব মানুষ আমাকে খুব পরিশ্রম করা লাগে, ওদের ভয়ে কাম করা লাগে, ঝড় বৃষ্টি মানা হয় না, খুব কষ্ট। তাদের শ্রম ঘন্টা এবং তাদের অধিকার নিশ্চিত হয়, সেজন্য আমরা ইতিপূর্বে মালিকদের সঙ্গে কথা বলেছি এবং আগামী সমন্বয় মিটিংয়ে এই মালিকদের সঙ্গে এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে আলোচনা করব, যাতে অন্তত তারা পরিবেশ সচেতন হয়। কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এতে প্রতি বছর কমে আসছে স্ট্রবেরি চাষের জমির পরিমাণ। আকর্ষণীয় মোড়কে বাজারজাত করা ছাড়াও স্ট্রবেরির ভালো দাম পেতে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
গেল বছর ৪৪ হেক্টর জমিতে স্ট্রবেরির চাষ করে ৫১৬ মেট্রিক টন ফলন পেয়েছে রাজশাহী অঞ্চলের কৃষকেরা, কিন্তু বাজার মূল্য কম থাকায় আশানুরূপ লাভের দেখা পাননি তারা। তাই চলতি মৌসুমে ৩০ হেক্টর জমিতে নেমে এসেছে স্ট্রবেরির চাষ। মাস তিনেক আগে লাগানো চারা গাছগুলোতে এখন ফল ধরতে শুরু করায় লালচে রঙে ছেয়ে গেছে স্ট্রবেরির ক্ষেত। পরিপক্ক ফলগুলোকে জমি থেকে তুলে বাজারজাত করার কাজে ব্যস্ত কৃষকেরা, কিন্তু এবারও বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন তারা। বিঘা প্রতি খরচ ১.৫ লাখ টাকা হয়েছে চারার কারণে, কারণ চারার দাম বেশি ছিল। ফল মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি আর কি, কিন্তু ধরেন দামের সংখ্যাটা একটু কম। দাম চলছে আপনার ১৩০ থেকে ১৫০ ঊর্ধ্বে ৬০-৭০ টাকা। এরকম দাম যদি চলতে থাকে তাহলে পরবর্তী থেকে ধরেন যে কৃষকরা না করতেও পারে চাষাবাদ। কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা। ২-৩ দিন পর সেচ দেওয়া লাগে, খরচ বেশি, কিন্তু সেই জিনিসটা টাকা পয়সা হয় না। ফার্স্টে একটু দাম যাওয়ার পরে এখন আর দাম কম, এই পরিমাণ দাম থাকলে মানুষ স্ট্রবেরি করবে না। অবশ্য স্ট্রবেরির ভালো দাম পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। প্যাকেটটা যেন ট্রান্সপ্লান্ট হয়, দেখে যেন প্যাকেটের ভিতরে আছে কিন্তু বাইরে থেকে স্ট্রবেরিটা দেখা যায় এবং সেটা সুন্দর দেখা যাবে, তখন মানুষকে এটা আকর্ষণ করে, এর দামটা ভালো পাবে। চলতি বছর প্রায় ২৫০ মেট্রিক টন স্ট্রবেরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রতি কেজি স্ট্রবেরি পাইকারি বিক্রি করে ১৩০ থেকে ১৭০ টাকা পাচ্ছেন কৃষকেরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ, পূর্ণাঙ্গ রায় দেখেই রিভিউ করবে আসামি পক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি পক্ষ রিভিউ আবেদন না করলে দণ্ড কার্যকরে দেরি করা হবে না বললেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ১৫ই মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং দেরিতে হলেও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ। বিজিবি বলছে এতে সীমান্ত রক্ষা সহ কমবে মাদক পাচার। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।